হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার রয়েছি। আজকে পর্ষদ টেস্ট পেপার যেটা রয়েছে তোমাদের হাতে, সবেমাত্র পেয়েছো, তার স্কুল নম্বর 3, পেজ 384। স্কুলটার নাম হচ্ছে যাদবপুর বিদ্যাপীঠ। এই স্কুলের টেস্টের যে প্রশ্নপত্র ছিল তার 1 ও 2 নম্বর প্রশ্নের সঠিক এবং নিখুঁত সমাধান পূর্বের ন্যায় তোমরা আজকে পাবে। তা বলে রাখি, যারা আজকের এই চ্যানেলে আমার নতুন রয়েছো, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে তোমরা সাবস্ক্রাইব করো এবং যুক্ত হয়ে যাও খুব তাড়াতাড়ি। কেননা এই প্ল্যাটফর্ম থেকেই তুমি মাধ্যমিক 2026 পরীক্ষার সেরা প্রস্তুতি সেরে ফেলতে পারবে। তা যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকে আমি ফিরবো 3 নম্বর স্কুলের অঙ্কের সমাধানে। পর্বে একের দাগের একের অঙ্কে যেটা রয়েছে, বলেছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 4%। তাহলে 4n বছর পরে জনসংখ্যা কত হবে? তা প্রথমে কি কি তথ্যগুলো দেওয়া আছে আগে আমি সেগুলোকে লিপিবদ্ধ করি। কি রয়েছে? গ্রামের বর্তমান জনসংখ্যা পি বাড়ছে 4% এই রেটে বাড়ছে। কত বছর পরে জানতে চেয়েছে? 4n বছর পরে জনসংখ্যা কত হবে? তাহলে দেখো, জনসংখ্যা বাড়ছে, প্রতি বছর প্রতিনিয়ত বাড়ছে। তাহলে সেক্ষেত্রে আমরা প্লাস সিম্বলটা নেবো। তোমরা জানো যে সূত্রটা কি রয়েছে? সূত্র রয়েছে পি ইন্টু 1 প্লাস মাইনাস আর বাই 100 হোল টু দ্য পাওয়ার n। তাই এক্ষেত্রে যদি বাড়ে আমরা প্লাস নিই আর কমলে মাইনাস নিই। আরটা হচ্ছে কি পার্সেন্ট হারে বাড়ছে, আর n বলতে কত বছর। তাহলে এখানে ওই সূত্রটাকে লিখবো আমরা। কি কি চেঞ্জেস হবে দেখে নাও। প্রথমে থাকছে পি, এখানেও পি রয়েছে, বর্তমান জনসংখ্যা। 1 প্লাস নেবো না মাইনাস নেবো? যেহেতু বাড়ছে আমরা তাই প্লাস নেবো। তাহলে প্লাস নিলাম। কত পার্সেন্ট হারে বাড়ছে? 4r। তাহলে আরের জায়গায় বসবে বেটা 4r, আর নিচে 100 তো থাকছে, ওপরে n ছিল। এক্ষেত্রে কি হবে? 4n বছর পর বলেছে, অর্থাৎ 4n চলে আসছে। তার মানে কি আসছে দেখো, যদি আমরা ভেতরটাকে একটু সিম্পলিফাই করি, 4 দিয়ে কাটাকুটি করি, তাহলে চলে আসছে 1 প্লাস আর বাই 25 হোল টু দ্য পাওয়ার 4n। তার মানে সঠিক উত্তর চলে আসছে 4টে অপশানের মধ্যে। দেখো অপশান বি, অপশান বিতে কিন্তু এটা রয়েছে পি ইন্টু 1 প্লাস আর বাই 25 হোল টু দ্য পাওয়ার 4n। এবার আমরা 2 অঙ্কে যাব। 2 অঙ্ক ভেদ থেকে একটা অঙ্ক রয়েছে এবং খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তা দেখো 2 অঙ্কে কি রয়েছে? 3টে সম্পর্ক রয়েছে। y মাইনাস জেড প্রপোর্শনাল 1/x, তারপর রয়েছে z মাইনাস এক্স প্রপোর্শনাল 1/y, আর তারপর রয়েছে x মাইনাস ওয়াই প্রপোর্শনাল 1/z। এই 3টে সম্পর্ক দেওয়া আছে। বলেছে ভেদ ধ্রুবক 3টির সমষ্টি। অবশ্যই 3টে সম্পর্ক আছে মানে প্রত্যেকটা থেকে আমরা একটা একটা করে ভেদ ধ্রুবক পাবো। কি কারণে? যখন প্রপোর্শনাল তুলবো তখন কি আসে? আগে বলেছি বেটা, প্রপোর্শনাল ওঠা মানে সমান চিহ্ন আর একটা ধ্রুবক আসবে। তাহলে এক্ষেত্রে দেখো, প্রথম যে সম্পর্কটা রয়েছে সেখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি y মাইনাস জেড সমান, প্রপোর্শনালের পরিবর্তে আসবে সমান চিহ্ন আর একটা ধ্রুবক। সেই ধ্রুবকটা হচ্ছে k1, আর থাকছে 1/x। একই রকম এক্ষেত্রে পেয়ে যাচ্ছি z মাইনাস এক্স সমান k2 ইন্টু 1/y, আবার এদিকে চলে আসছে x মাইনাস ওয়াই সমান k3 ইন্টু 1/z। তাহলে দেখো 3টে ভেদ ধ্রুবক তৈরি। কি কি? k1 k2 k3, 3টে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার কি করব দেখো, x যে এখানে বাম দিকে ডান দিকে রয়েছে, ভাগ অবস্থায় রয়েছে, বাম দিকে গুণ হয়ে যাবে, x দিয়ে গুণ করছি, কি আসবে? xy মাইনাস xz সমান k1। এদিকে আসছে দেখো y দিয়ে গুণ করলে yz মাইনাস y আর x গুণ করলে xy লিখতে পারি আমরা সমান k2। এদিকে আসছে xz মাইনাস yz সমান k3। এবার যেটা আমাদের জানতে চেয়েছে, ভেদ ধ্রুবক 3টে সমষ্টি, অর্থাৎ k1 k2 k3 সাম। তার মানে চলে আসছে দেখো, অতএব k1 প্লাস k2 প্লাস k3 ইকুয়াল টু কি? xy মাইনাস xz। এটা আমি k1 এর ভ্যালু বসালাম। এবার k2 ভ্যালু দেখো yz মাইনাস xy, আর k3 এর ভ্যালু হচ্ছে xz মাইনাস yz। কি হচ্ছে দেখো এবার, যে xy প্লাসে রয়েছে, এক্ষেত্রে মাইনাস ক্যান্সেল হয়ে গেল। xz মাইনাস আবার xz প্লাস, yz প্লাস yz মাইনাস, তাহলে পড়ে থাকছে বেটা 0। তার মানে ভেদ ধ্রুবক 3টে সমষ্টি চলে আসছে 0। এক্ষেত্রে 3টে অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। এবার এই অঙ্কগুলো এতটাই ভালোভাবে প্র্যাকটিস করবে, পরীক্ষা হলে এই অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে
কি মনে করবে যে 0 অ্যান্সার আসবে। ঠিক আছে, এরপরে আমি 3 অঙ্কে যাব। 3 অঙ্ক রয়েছে ত্রিকোণমিতি থেকে। ত্রিকোণমিতি থেকে কি রয়েছে দেখো, বলেছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান রয়েছে 1/2। তাহলে tan থিটার মান কত হবে? তা প্রথমে কি করব, যে দুইটা আমার ডান দিকে ভাগ রয়েছে, আমি বাম দিকে আনা মানে ওটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, বা উভয় পাশে মনে করো 2 দিয়ে গুণ করছি। তাহলে কি পেয়ে যাব, দেখো 2 দিয়ে গুণ করলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 sin স্কয়ার থিটা, আর ডান দিকে পড়ে থাকছে 1। এবার একটা কাজ করব, এই যে 1 যখন পেয়ে গেছি, তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 sin স্কয়ার থিটা বাম দিকে থাকলো, 1টাকে আমরা cos আর sin এ রিপ্লেস করব। কিভাবে? তোমাদের সূত্র অলরেডি এটা জানা আছে, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, বা যে যেভাবে বুঝতে পারো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে এই 1 এর পরিবর্তে আমরা লিখব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে কি পেয়ে যাচ্ছি, এবার cos গুলোকে একদিকে আনবো আর sin গুলোকে অন্যদিকে। এবার দেখো এই যে 2 cos স্কয়ার থিটা রয়েছে, এদিকে একটা প্লাস cos স্কয়ার থিটা, বাম দিকে আসা মানে মাইনাস হবে, দুটো থেকে একটা যদি বাদ যায় পড়ে থাকবে কিন্তু একটা cos স্কয়ার থিটা। আর এদিকে দেখো মাইনাস 2 sin স্কয়ার থিটা বাম দিকে রয়েছে, ডান দিকে গেলে প্লাস হবে, তাহলে প্লাস দুটো আর একটা রয়েছে অলরেডি, তার মানে চলে আসছে 3টে sin স্কয়ার থিটা। এবার এই cos স্কয়ার থিটাকে উপায় দিয়ে গেলে কি পাবো, sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, আর 3টা এবারে নিয়ে আসো, 1/3 হয়ে যাবে, তার মানে পেয়ে যাচ্ছি tan স্কয়ার থিটা সমান 1/3, বা tan থিটা সমান তাহলে কি পেয়ে যাব, √1/3 সমান 1/√3। 1-এর তো বর্গমূল 1 হয়, আর 3-এর বর্গমূল বলতে √3। তাহলে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর চলে আসছে বেটা অপশন এ। ঠিক আছে, অপশন এ সঠিক উত্তর। এবার 1-এর দাগে যে 4 অঙ্কটা আছে দেখে নেব। রাশিবিজ্ঞান থেকে রয়েছে, আগে যে সংখ্যাগুলো আছে আমি লিখে ফেলি। রয়েছে সংখ্যাগুলো 30, 19, 28, 30, 19, 28, আর আছে 32, 32, 21, 32, 32, 21, আর কি আছে, আর আছে বেটা 22 আর 26। এই যে সংখ্যাগুলো আছে এদের মধ্যমা নির্ণয় করতে হবে। প্রথমে তোমাদের বলি, আগেও বলেছি ফের আমি রিপিট করছি, যে মধ্যমা নির্ণয় করতে গেলে প্রথমে কি করব, যে সংখ্যাগুলো তোমার কাছে আছে সেই সংখ্যাগুলো আগে দেখবো যে মানের ঊর্ধ্বক্রমে আছে কিনা, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে মানে এটা ছোট থেকে বড়। দেখে নাও এক্ষেত্রে ছোট থেকে বড় কিন্তু সাজানো নেই, এলোমেলোভাবে আছে। তাহলে আমরা প্রথমে কি করবো, ছোট থেকে বড় সাজিয়ে নেব। ছোট থেকে বড় সাজালে কি আসবে, প্রথমে সব থেকে ছোট কত আসছে দেখো, আসছে 19, তারপরে চলে আসছে 21, তারপরে আসছে 22, তারপরে চলে আসছে 26, তারপর 28, আর রয়েছে 30, আর 32 হচ্ছে দুটো। তাহলে কটা আসছে একবার দেখে নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা। ঠিক আছে, একবার মিলিয়ে নেবে, এই জায়গায় কোনো কিছুটা মিস্টেক হতে পারে। তাহলে পদ সংখ্যা n সমান পেয়ে গেলাম 8, এটা তো যুগ্ম। তাহলে পদ সংখ্যা যদি যুগ্ম হয় সেক্ষেত্রে মধ্যমা কি হবে, মধ্যমা নির্ণয়ের সূত্র তোমরা জানো, যে মধ্যমা চলে আসবে 8/2তম পদ, আর তারপরের পদ বলতে 8/2 প্লাস 1তম পদ, এদের গড় অর্থাৎ বাই 2 যোগ করে 2 দিয়ে ভাগ। 8/2 বলতে চতুর্থ পদ চলে আসছে, কি চতুর্থ পদ প্লাস হচ্ছে পঞ্চম পদ বাই 2। তাহলে দেখো চতুর্থ পদ কোনটা আসছে, 1, 2, 3, 4, চতুর্থ পদ 26 আর পঞ্চম পদ 28, চলে আসছে 26 প্লাস 28/2, যোগ করলে আসবে 54/2 সমান 27। তার মানে মধ্যমা চলে আসছে। দেখো তোমাদের 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি, এটাই হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 5-এর প্রশ্নে আসবো। 5-এর প্রশ্নে কি বলেছে, এটাও তোমাদের আগে করানো হয়েছে। ত্রিভুজ PQR, তার PQR কোণটি হচ্ছে 120 ডিগ্রি, তবে ত্রিভুজটির পরিকেন্দ্র অবস্থান কি হবে। দেখো একটা ত্রিভুজ রয়েছে, তার একটা কোণ হচ্ছে 120 ডিগ্রি, ABC, এটা সাপোজ ধরে নিচ্ছি 120 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় থাকবে, তার আগে তোমাদের 3টে জিনিস ভালোভাবে মাথায় ঢোকাতে হবে, যেটা আমি আগেও বলেছি ফের রিপিট করছি, যে একটা ত্রিভুজ তার একটা কোণ কি রয়েছে 120 ডিগ্রি বলতে স্থূলকোণ, তাহলে এটা স্থূলকোণী ত্রিভুজ। তাহলে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র সবসময় ত্রিভুজের বাইরে থাকে। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র যদি ত্রিভুজটা সমকোণী হয় এইরকম থাকে, তাহলে সমকোণী ত্রিভুজের
পরিকেন্দ্র হয় অতিভুজের মধ্যবিন্দু, অর্থাৎ ত্রিভুজটার উপরে অবস্থান করে। আর যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজের অভ্যন্তরে অবস্থান করবে তার পরিকেন্দ্র। আর এক্ষেত্রে যেহেতু একটা কোণ 120 ডিগ্রি আছে, তার মানে এটা স্থূলকোণী ত্রিভুজ, আর স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কি হবে, সবসময় ত্রিভুজের বাইরে অবস্থান করবে। তাহলে সঠিক অপশন চলে আসছে, দেখো অপশন বি। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 6 অঙ্কে ফিরব। 6 অঙ্কে কি বলেছে, 6 অঙ্কে বলেছে যে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনে কত গুণ হবে। শঙ্কু বলা আছে, তা শঙ্কু বলা আছে বেটা, ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, আর উচ্চতা এইচ, এটা প্রথমে। তাহলে আয়তনটা কি হবে, আয়তন চলে আসছে দেখো, প্রাথমিক যে আয়তনটা 1/3 পাই আর স্কয়ার এইচ। পরে কি বলেছে, ব্যাসার্ধকেও 2r করেছে আর উচ্চতাকেও 2h করেছে। তাহলে এখন আয়তন কত দেখে নিই আগে। এখন আয়তন হচ্ছে 1/3 পাই 2r এর হোল স্কয়ার ইন্টু 2h। কেন, আর এর জায়গায় বেটা বসবে 2r, h এর জায়গায় বেটা বসবে 2h। তাহলে কত আসছে, 1/3 পাই, এখান থেকে আর স্কয়ার লিখছি আর এখান থেকে h লিখছি, আর বাকি কি থাকছে, এখানে 2 স্কয়ার মানে 4 আর এখানে 2, 4 2 8, তাহলে ইন্টু দেখো 8। আগে কি ছিল 1/3 পাই আর স্কয়ার এইচ, এখনো রয়েছে 1/3 পাই আর স্কয়ার এইচ, কিন্তু তার সঙ্গে কত গুণ রয়েছে, 8 গুণ রয়েছে। তার মানে সঠিক অপশন কত চলে আসছে, সঠিক অপশন চলে আসছে অপশন ডি, কত 8 গুণ, 8 গুণ। ঠিক আছে, আমরা 2 এর দাগে শূন্যস্থান পূরণের যে 5টা প্রশ্ন তোমাদের থাকে তার সলিউশনে আসছে। 6টা দেওয়া থাকে 5টা করতে হবে। প্রথম যে অঙ্কটা রয়েছে দেখো, একটা দ্বিঘাত সমীকরণ তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। এই সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্য হলে এম এর মান কত হবে। দেখো এর একটি বীজ অপর বীজে অনন্য, তাহলে আমরা যদি একটা বীজ ধরে নিই আলফা, অপর বীজ অতি অবশ্যই হবে 1/α। তাহলে এখান থেকে যদি আমরা একটা সম্পর্ক আনতে চাই, কোন সম্পর্ক আনবো, যে বীজদ্বয়ের সমষ্টি পাই আর বীজদ্বয় গুণফল পাই, কোথা থেকে, ফ্রম দ্য রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট। তাহলে এক্ষেত্রে আমরা কি করবো বলতো, যোগ করলে আলফা প্লাস 1/α, আলফা থেকে যাবে, গুণ করলে আলফা আলফা কেটে যাবে। তার মানে আমরা এটাই ইউজ করবো, বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু 1/α সমান কি জানি, c/a। এটা আমরা কম্পেয়ার করবো, দেখো এটা যদি লিখি ax স্কয়ার প্লাস bx আর প্লাস c ইকুয়াল টু 0, তার মানে c কত, m+1 আর a বলতে 3, তাহলে c/a বলতে m+1/3। এবার আলফা আলফা ক্যান্সেল হবে, পড়ে থাকবে m+1 সমান 3 আর এদিকে আসে 1, 3 একে 3, তাহলে পেয়ে যাচ্ছি বেটা m সমান 3 - 1 সমান 2। এটাই হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা দেখে নেব 2 এর দাগে 2 এর অঙ্কটা। শূন্যস্থান পূরণে 2 নম্বর প্রশ্নে কি রয়েছে, বার্ষিক r/2% সরল সুদের হারে, r/2% সরল সুদের হারে 2x টাকার y বছরের সুদাসল, 2x টাকার y বছরের সুদাসল কত সেটা জানতে চেয়েছে। তা দেখো সুদাসল রয়েছে 2x প্লাস, এখানে ড্যাশ রয়েছে, এই ড্যাশে কত হবে। তা সুদাসল বলতে আমরা কি জানি বেটা, সুদাসল বলতে সুদ যুক্ত আসল। তাহলে রয়েছে দেখো সুদ নির্ণয় করতে হবে, কেন, আসল রয়েছে দেখো 2x টাকা, তো সেটাই রয়েছে এখানে 2x, তাহলে আসল যুক্ত কি পাবো, সুদ, তবেই তো সুদ আসল। তাহলে আমাদের নির্ণয় করতে হবে শুধুমাত্র সুদ। এবার দেখো সুদ নির্ণয়ের সূত্র আমরা জানি, কি জানি, I সমান PTR/100। এই ক্ষেত্রে বসিয়ে দেবো মানগুলো, দিয়ে আমরা সূত্রটা পেয়ে যাবো, ওখানে বসিয়ে দেবো। তাহলে P সমান কি আছে, 2x টাকা, T বলতে আছে y বছর, R বলতে আছে r/2 আর নিয়মের 100। তাহলে দেখো উপর নিচে 2 একটা ক্যান্সেল হলো, পড়ে থাকছে কি, পড়ে থাকছে x y r/100। তাহলে এখানে চলে আসছে আসল রয়েছে, সূত্রটা যুক্ত হয়ে যাবে x y r/100। এটাই হচ্ছে সঠিক উত্তর বেটা। তাই এরপরে আমরা 3 অঙ্কে যাব। 3 অঙ্কে কি বলেছে, 3 অঙ্কে বলেছে √7 - 5 এর অনুবন্ধীকরণী কত হবে, এর অনুবন্ধীকরণী তা কত হবে। দেখো অনুবন্ধীকরণীটা কি বলেছি, যে করণী তোমার থাকবে যেখানে রুট থাকছে তাকে তুমি টার্গেট করো। তাহলে আমরা কাকে টার্গেট করব, এই যে রুট রয়েছে √7, এর চিহ্নটা কি রয়েছে, সামনে কিছু নেই মানে প্লাস রয়েছে। আর অনুবন্ধী বেলা কি বলেছি, রুটের আগে যে সাইনটা থাকবে সেটা শুধুমাত্র চেঞ্জ করে দেবে, আর বাকি যেখানে যা আছে থাক, সেখানে কোনো মাথা ব্যথা নেই। তাহলে √7 প্লাস রয়েছে, অনুবন্ধী করণী বেলায় কি হবে, -√7 হয়ে যায়, এর জায়গায় যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটা শুধু পরিবর্তন হবে। তার মানে চলে আসবে কি -√7 আর -5, এটাই হয়ে গেল উত্তর। এবার 4 প্রশ্ন আমরা দেখে নেব। 4 প্রশ্নে কি রয়েছে,
দেখো 4 প্রশ্নে রয়েছে দুটি ত্রিভুজ রয়েছে, দুটি ত্রিভুজ সদৃশ, তাদের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেন্টিমিটার। একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে দ্বিতীয় যে ত্রিভুজটা রয়েছে তার অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? তা দেখো দুটো ত্রিভুজ রয়েছে, আমি যদি ছবিতে বোঝাই এইভাবে দুটো ত্রিভুজ তুমি কনসিডার করো যাদেরকে দেখতে একই রকম, যদি ওখানে দেখতে একই রকম নয় তবুও ধরে নাও অঙ্কের সুবিধার্থে যে একটা ত্রিভুজের পরিসীমা রয়েছে 20 আর একটা ত্রিভুজের পরিসীমা রয়েছে 16, আর একটি বাহুর দৈর্ঘ্য কত রয়েছে মনে করো এটা 9 আর অনুরূপ বাহুটা এর ধরছি এক্স। এবার আমরা কি জানি বেটা? আমরা জানি যে দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের পরিসীমা অনুপাত যা হবে অনুরূপ বাহুগুলোর অনুপাতও সেম হবে। তাহলে যেহেতু আমাদের প্রথমে অনুরূপ বাহুটা নির্ণয় করতে হবে, আমরা এক্স এর মানটা আগে রাখবো। দেখো কি করছি, এক্স আর 9 এর অনুপাত যা হবে তাহলে 16 আর 20 অনুপাত তাই হবে, তাই না? আমরা এই দিক থেকে ত্রিভুজটা নিয়েছি, এদিক থেকে নিলে কি হতো 20:16 সমান 9:x বা 9:x সমান 20:16। তাহলে এখান থেকে x এর ভ্যালুটা কি পাবো, x বাই 9 সমান 16/20, তাহলে পেয়ে যাচ্ছি x সমান 16/20 ইন্টু 9। কাটাকুটি করবো, 2 10 এ 20, 2 8 এ 16, 8 9 72/10, 10 দিয়ে ভাগ বলতে একটা আগে পয়েন্ট, তার মানে পেয়ে যাচ্ছে 7.2 সেমি। তাহলে 9 সেমি যে বাহুটা ছিল তার অনুরূপ বাহু হয়ে যাচ্ছে 7.2 সেমি। এবার আমরা 5 প্রশ্নে যাব। 5 প্রশ্নে কি রয়েছে ত্রিকোণমিতি থেকে? 5 প্রশ্নে রয়েছে যে একটা ত্রিভুজ এবিসি, তার একটা কন্ডিশন দেওয়া আছে sin a প্লাস বি সমান √3/2। একটা ত্রিভুজ রয়েছে, সেক্ষেত্রে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। জানতে চেয়েছে cos c/2 এর মান কত, cos c/2 এর ভ্যালুটা কত। তাই এর ভ্যালু নির্ণয় করতে হলে আগে তোমাকে c এর মানটা কত সেটা জানতে হবে। তবে এটা c এর মান কি করে জানবো? আগে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা আমরা সলভ করে দেখি যে a b এর মধ্যে কি সম্পর্ক রয়েছে। তা দেখো sin a প্লাস বি সমান কি রয়েছে √3/2। এটাকে যদি আমরা sin এ রিপ্লেস করি √3/2, sin কত মান বেটা? sin 60। তাহলে আমরা পেয়ে যাচ্ছি sin 60 ডিগ্রি। দুদিক থেকে যদি আমরা sin তুলে দিই তাহলে পেয়ে যাব a প্লাস বি সমান 60 ডিগ্রি। এবার বলো এটা একটা ত্রিভুজের 3টে কোণ এবিসি, তাদের সমষ্টি কত হয়? নিশ্চিত তোমরা জানো 180 ডিগ্রি। তার মধ্যে দুটি কোণ আমরা পেয়ে যাচ্ছি কত, যোগ করলে 60 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটা কত হবে এটা? তৃতীয় কোণ বলে সি কোণ আমরা পেয়ে যাব 180 থেকে এই এ আর বি কে হাঁটিয়ে দিলে, অর্থাৎ 60 ডিগ্রিকে যদি আমরা বাদ দিয়ে দিই পেয়ে যাচ্ছি 120 ডিগ্রি। আর এখানে চেয়েছে cos c/2, তাহলে আমাদের আগে দেখে নিই c/2 কত আসছে। c যদি 120 ডিগ্রি হয় c/2 হবে 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি। এবার যেটা জানতে চেয়েছে cos c/2 সমান আমরা কত পাবো, cos 60 ডিগ্রি। আর cos 60 ডিগ্রি ভ্যালু আমরা জানি 1/2। তাহলে সঠিক উত্তর কত আসছে 1/2। এবার 6 যে প্রশ্নটা রয়েছে, 6 প্রশ্নে কি বলেছে, একটি ঘনক রয়েছে, সেই ঘনকের একটি তলের ক্ষেত্রফল 81 বর্গমিটার, তাহলে ঘনকটির আয়তন কত? দেখো ঘনকের 6টা তল আছে, প্রত্যেকটা তল দেখতে কেমন, বর্গাকার, অর্থাৎ বর্গের ক্ষেত্রে ন্যায়। এবার তার ক্ষেত্রফলটা কত হয়েছে 81 বর্গমিটার। এবার বর্গাকার হলে আমি যদি ঘনকের বাহুটা এ ধরে নিই, দেখো ধরে নিচ্ছি আমি ঘনকের বাহু হচ্ছে এ মিটার, তাহলে তার একটা তলের ক্ষেত্রফল আমরা কি পাবো, বর্গাকার বলতে বাহু ইন্টু বাহু, সুতরাং পেয়ে যাচ্ছি a স্কয়ার সমান 81। 81 কে আমরা কি লিখতে পারি 9a স্কয়ার, তাহলে a সমান কত পেয়ে যাচ্ছি 9। এবার জানতে চেয়েছে কি ঘনকের আয়তন। ঘনকের আয়তনের সূত্র কি বেটা, ঘনকের বাহুকে যদি আমরা 3 বার গুণ করি, 3 টাইমস গুণ করব, তাহলে আমরা আয়তনটা পেয়ে যাচ্ছি কি a কিউব সমান কি 9 এর কিউব সমান 9 কে 3 বার গুণ করলে অবশ্যই 729 আসবে, 729 ঘনমিটার। তাহলে এটাই হয়ে যাচ্ছে তোমাদের 2 এর দাগের 6 অর্থাৎ শেষ প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, অঙ্কগুলো ভালোভাবে বোঝো এবং আশা করবো তোমরা অঙ্কগুলো খুব ভালো করে বুঝতে পারবে। প্রত্যেকটা জায়গায় আমি লজিক দিচ্ছি, নিখুঁত লজিক, যেখানে যা লজিক রয়েছে। তাই অবশ্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। এবার আমরা 3 এর দাগের সত্য মিথ্যায় আসবো। সত্যের জয় না মিথ্যার জয়? অবশ্যই সত্যেরই জয় হয়, তবে এক্ষেত্রে কার সংখ্যাটা বেশি আসে বা কার পাল্লাটা ভার হয় দেখে নেওয়া যাক। তা 3 এর দাগের 1 এর অঙ্ক যেটা রয়েছে, এ এবং বি এর মূলধনের অনুপাত
সরি মূলধনের অনুপাত নয়, এর মূলধন বলেছে বি এর মূলধনের 1.5 গুণ, তাহলে তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত 2:3, সেটা সত্য না মিথ্যা? প্রথমে মূলধনের অনুপাতটা আমি নির্ণয় করি। কি রয়েছে দেখো, এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ, তাহলে এ যদি বি যদি 1 টাকা হয়, বি কত হবে, সরি বি যদি 1 টাকা হয় এ হবে 1.5 টাকা, তাই তো? ভালো করে বোঝো যে এর মূলধনটা হচ্ছে বি এর মূলধনের 1.5 গুণ। আমি এক্স কিছু ধরবো না, বি এর টাকা যদি 1 টাকা হয়, বি এর মূলধনটা আমি 1 টাকা ধরলাম, তাহলে এর মূলধন কত হবে, তার 1.5 গুণ বলতে 1.5 টাকা। এবার এটাকে একটু সিম্পলিফাই করে দিই, 1 পূর্ণ 1/2 বলতে তোমরা জানো এটা হবে 3/2:1। এবার প্রত্যেকটাকে তুমি 2 দিয়ে গুণ করলে বা এই 2টা ভাগ আছে উপারে গেলে গুণ হবে, তার মানে 3:2। তাহলে আমরা এ ও বি এর মূলধন অনুপাত কত পেলাম, 3:2। এখানে এক্সট্রা কোনো কন্ডিশন দেওয়া নেই, তার মানে যে অনুপাতে সে মূলধন বিনিয়োগ করেছে সেই অনুপাতে তাদের মধ্যে লাভটা বন্টন হবে, অর্থাৎ ভাগ হবে। আর এক্ষেত্রে বলা আছে দেখো, লাভ যেটা বন্টন হচ্ছে সেটা হচ্ছে 2:3 অনুপাতে। তাহলে এই দুটো অনুপাত কি সেম বেটা? চোখে দেখতে পাচ্ছ যে এটা 3:2, এটা 2:3, ব্যস্ত অনুপাত, কখনোই একই নয়। সুতরাং নিমিষের মধ্যে আমরা বলে দিতে পারবো এই স্টেটমেন্ট হচ্ছে মিথ্যা। কি হয়ে যাচ্ছে বেটা? মিথ্যা। এবার ফিরবো 2 এর অঙ্কে। 2 এর অঙ্কে কি রয়েছে বলেছে 3a:b, আর কি আছে, আর আছে c:d। এই যে দুটো অনুপাত, এদের মিশ্র অনুপাত লঘু অনুপাত হলে ac > bd, ac > bd হবে। যদি এই যে দুটো অনুপাত লেখা আছে তাদের মিশ্র অনুপাত যদি লঘু অনুপাত হয় তাহলে এই কন্ডিশনটা আসবে বলেছে। তা দেখে নেওয়া যাক আসে কিনা। তা দেখার আগে একটু দেখো, যেটা শুনতে হবে তোমাদের, যে দুটো অনুপাত যদি থাকে তাদের মিশ্র অনুপাত কিভাবে নির্ণয় করব, এইভাবে নির্ণয় করব। যতগুলো অনুপাত থাকবে প্রত্যেকটার বাম দিকের যে পদ থাকবে অর্থাৎ পূর্ব পদ তাদেরকে গুণ করব, অনুপাত বলতে ইস্টু। ডান দিকের যে পদগুলো থাকবে অর্থাৎ উত্তর পদ বা যাকে আমরা পরপদ বলি তাদের গুণফল। তার মানে এদের মিশ্র অনুপাত কি হয়ে যাবে, এর বাম দিকে 3a, এর বাম দিকে c, তাহলে 3a × c = ডান দিকে এর b রয়েছে, এর ডান দিকে d রয়েছে, তাহলে bd সমান কি আসছে 3ac = bd। এবার বলেছে লঘু অনুপাত হলে, তাহলে সেই প্রসঙ্গে যেহেতু এসছে আমি একটু বলে দিই লঘু অনুপাত কি, গুরু অনুপাত কি আর সমানুপাত কি। দেখো a:b একটা অনুপাত রয়েছে, একে আমরা লঘু অনুপাত কখন বলবো, যদি এটা বি এর চেয়ে ছোট হয়। তাহলে লঘু হবে কোন শর্তে, এটা যদি ছোট হয় বি থেকে, অর্থাৎ বি বড় হবে। আর যদি দেখি যে এটা বড় বি এর চেয়ে, তাহলে এটা হয়ে যাবে গুরু অনুপাত। আর যদি a = b হয় তখন হবে সাম্যানুপাত বা সমানুপাত। এক্ষেত্রে বলেছে কি লঘু অনুপাত, তার মানে এটা যদি লঘু অনুপাত হয় হয়ে যাবে প্রথমেরটা ছোট, দ্বিতীয় হচ্ছে অর্থাৎ 3ac > bd। সেখান থেকে একটু সলভ করলে কি পাবো, ac > bd/3। তাহলে দেখো আমাদের যেটা দেওয়া আছে ac < bd, সেটা কি মিলছে? মিলছে না, তার মানে এই স্টেটমেন্ট কি হবে, মিথ্যা। এটাও চলে আসছে কি মিথ্যা। এবার একটু বলে দিই যে কোশ্চেনটা তোমাদের উত্তরে সত্য রয়েছে, সত্য হওয়ার সম্ভব হতো যদি যদি কি হতো, এই 3টা না থাকতো তাহলে তখন কিন্তু ac < bd আমরা পেয়ে যেতাম। 3 তো নেই, তখন 3 বাদ গেলে কি থাকতো, ac < bd। কিন্তু এটা সঠিক উত্তর হচ্ছে মিথ্যা হবে। ঠিক আছে, এরপরে আমরা 3 অঙ্কে যাব। 3 অঙ্কে কি বলেছে, 3 অঙ্কে বলেছে দুটি জলপূর্ণ পাত্রে একটি হচ্ছে অর্ধগোলাকৃতি আর একটি চোঙাকৃতি। এবার এই দুটির ব্যাসার্ধ এবং উচ্চতা সমান, তাহলে কোন পাত্রে বেশি জল আছে। তবে এটা কোন পাত্রে বেশি জল থাকবে, যেই পাত্রে আয়তন বেশি হবে সেই পাত্রে জল বেশি পরিমাণ ধরবে। আমাদের দেখতে হবে দুটো যে পাত্র রয়েছে তাদের মধ্যে কার আয়তন বেশি বা কম। তা সেই উদ্দেশ্যে প্রথমে দেখো কি রয়েছে, অর্ধগোলক আর চোঙ। একদিকে থাকছে অর্ধগোলক আর একদিকে কি, একদিকে থাকছে চোঙ। তা দুজনের ব্যাসার্ধ এবং উচ্চতা সমান, এর ব্যাসার্ধ ধরছি আর, এরও ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ। এবার দেখো অর্ধগোলকের ক্ষেত্রে যে এর ব্যাসার্ধ এবং উচ্চতার মধ্যে একটা সম্পর্ক আমরা আগে থেকে বার করিনি, পরে কাজে লাগবে। যদি আমি ছবিটা আঁকি, দেখো অর্ধগোলক বলতে এইরকম তো হবে, বাটির নিচের দিকটা। এবার এক্ষেত্রে দেখো এই যে এটা হলো কি উচ্চতা, সেই উচ্চতা কার সঙ্গে সমান, আবার ব্যাসার্ধের সঙ্গে সমান। তার মানে অর্ধগোলকের ক্ষেত্রে এইচ সমান আর, এই কন্ডিশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং এটা পরে কাজে লাগাবো।
তাই এর আয়তনটা কি আসছে বেটা 2/3 পাই আর কিউব। কেন সম্পূর্ণ গোলক বলে 3.5 পাই আর কিউব, যেহেতু অর্ধগোলক বলেছে 2/3 পাই আর কিউব। আর চোঙের আয়তন আছে পাই আর স্কোয়ার এইচ। আর এক্ষেত্রে এইচ নেই, একটা এইচ ঢুকাবো তবেই তো কম্পেয়ার করবো, সেম জিনিসগুলো তৈরি করি। আসছে কি এটা লিখতে পাই 2/3 পাই, একটা আর আমি আলাদা করব, মানে আর স্কোয়ার আর কি সঙ্গে রাখছি আর, এদিকে পাই আর স্কোয়ার যেমন আছে থাক। তাহলে এটা কি আসছে দেখো, একটু যদি ওপরের দিকে লিখি 2/3 পাই আর স্কোয়ার, আর এই আর ইকুয়াল টু আমি কি বসাতে পারি এইচ, তার মানে চলে আসছে এইচ। আর চোঙে আমরা কি পেয়েছি পাই আর স্কোয়ার এইচ। তাহলে বলো তো যে 2/3 পাই আর স্কোয়ার এইচ বড় না পাই আর স্কোয়ার এইচ বড়? এটা তুমি ধরো একটা, এখানে 2/3, অবশ্যই পাই আর স্কোয়ার এইচটা বড় হবে, আর বড় হওয়া মানে তার আয়তন বেশি, তাহলে সেক্ষেত্রে বেশি জল ধরবে। সুতরাং সঠিক উত্তর হবে কি চোঙে বেশি জল ধরবে। আর এখানে কি বলা আছে যে চোঙাকৃতি পাত্রে বেশি জল ধরছে, সুতরাং 3 স্টেটমেন্ট আমরা পেয়ে যাচ্ছি সত্য। এবার বেটা আমরা দেখে নেব 3 দাগের 4 অঙ্কে কি রয়েছে। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে 2 বার আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তা দেখো একটা রশ্মি, সাপোজ আমি এক্ষেত্রে এঁকে নিচ্ছি, এই একটা রশ্মি আছে, তাহলে এই প্রান্তবিন্দু একে কেন্দ্র করে যদি 2 বার সে ঘড়ির কাঁটার দিকে হবে, তা ঘড়ির কাঁটার দিকে হলে এটা কেমন হবে? ঘড়ির কাঁটার দিকে বলতে এইরকম শুরু করছে একবার, আবার একবার গেছে 2 বার, তাহলে একবার ঘোরা মানে কত ডিগ্রি কোণ হয় 360 ডিগ্রি, আর 2 বার ঘুরলে 360 ডিগ্রি ইন্টু 2 সমান 720 ডিগ্রি। তা এটা দেখেই তোমরা আনন্দে বলে দেবে এই বিবৃতি সত্য, কিন্তু তা নয়। তোমাদের মেন লজিকটা মনে রাখতে হবে যে ঘড়ির কাঁটার দিকে হলে কোণ সবসময় ঋণাত্মক হয়, আর ঘড়ির কাঁটা উল্টো দিকে হলে ধনাত্মক। যেহেতু এক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, ঘড়ির কাঁটার দিকে, তার মানে এক্ষেত্রে কোণটা 720 ডিগ্রি হলেও তার আগে কি হবে চিহ্নটা হবে মাইনাস। কেন? ঘড়ির কাঁটার দিকে সবসময় ঋণাত্মক কোণ হয়। তাহলে এক্ষেত্রে স্টেটমেন্টটা সম্পূর্ণ মিথ্যা, বিবৃতি চলে এসছে মিথ্যা। এবার আমরা 5 প্রশ্নে যাব। 5 প্রশ্নে কি বলেছে, এটাও একটা কনসেপচুয়াল কোশ্চেন। বলেছে একটি বৃত্তের অন্তঃস্থ একটি বিন্দু পি, বৃত্তে অঙ্কিত কোন স্পর্শক পি বিন্দুগামী নয়। তাহলে বৃত্তের অভ্যন্তরে বা অন্তঃস্থ একটা বিন্দু নিলাম আমি পি, তুমি যাই স্পর্শক অঙ্কন করো সেটা কি পি বিন্দু দিয়ে যাবে? পি বিন্দু দিয়ে তুমি যদি কোনো একটা রেখা কল্পনা করো তাহলে এটা হয় বৃত্তের জ্যা বা ব্যাস হবে, আর না হলে যদি একটু বাড়িয়ে দাও তাহলে বৃত্তের ছেদক হবে। কখনো বৃত্তের স্পর্শক কিন্তু পি বিন্দু দিয়ে যাওয়া সম্ভব নয়, আর তাই তোমাদের বলা আছে। তাই আমরা এই স্টেটমেন্ট আমরা পেয়ে যাচ্ছি সত্য। এরপরে 6 যে প্রশ্ন অর্থাৎ 3 দাগে লাস্ট কোশ্চেন, তাতে কি বলেছে একটি শ্রেণীতে n সংখ্যক সংখ্যার গড় x বার। এটা কিন্তু আমি লিখবো আগে যে n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে x বার। কি আছে সেটা আমি পরে যাচ্ছি, আগে বলো nটা সংখ্যার গড় যদি x বার হয় সমষ্টি কত হবে? সমষ্টি নিশ্চিত আমরা পেয়ে যাব n দিয়ে যদি গড়কে গুণ করি, অর্থাৎ সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে n সংখ্যক সংখ্যার সমষ্টি পেয়ে যাব আমরা n ইন্টু এক্স বার। এবার কি দেওয়া আছে? এবার দেওয়া আছে n-1 যে প্রথম সংখ্যাগুলো রয়েছে তার সমষ্টি কে। প্রথম n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি রয়েছে কি, রয়েছে কে। তাহলে n তম সংখ্যা কি হবে? দেখো আমি এক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে দেখাই, যে সাপোজ মনে করো a1 থেকে a2 এইভাবে চলতে চলতে শেষে আসবে an-1 আর an, এই সংখ্যার সমষ্টি তোমাকে দেওয়া আছে। যদি এখান থেকে আমি n-তম পদ নির্ণয় করতে যাই তাহলে কি করবো বেটা? দেখো n-তম পদ বলতে an, সেটা বার করতে গেলে আগে এই টার্মটাকে আমাকে রিমুভ করতে হবে। তার মানে কি রিমুভ করব, অর্থাৎ বাদ দেবো কি যে n-1টা সংখ্যার সমষ্টি। প্রথম যে n-1টা সংখ্যা রয়েছে, দেখো 1 থেকে শুরু করে n-1, তার মানে কটা সংখ্যা n-1 সংখ্যক প্রথম যেটা রয়েছে তার সমষ্টি আমরা কত পেয়েছি কে, দেওয়া আছে এটা। তার মানে আমরা n-তম পদ পেয়ে যাব, n-তম সংখ্যা সেটা পেয়ে যাচ্ছি। টোটাল যে সমষ্টি আছে সেটা আমরা পেয়েছি nx বার। সেখান থেকে প্রথম n-1টা সংখ্যার সমষ্টি বাদ দেবো কে। কিন্তু এক্ষেত্রে বলা আছে কি, এক্ষেত্রে বলা আছে n-1 x বার আর কি আছে প্লাস কে। এটা কি মিলছে? মিলছে না বেটা, তার মানে এই স্টেটমেন্টও হয়ে যাচ্ছে মিথ্যা। তা মিথ্যা দিয়ে শুরু করছিলাম, মিথ্যায় শেষ। তা দেখা যাক পরে 4 দাগের অঙ্কগুলোতে কি রয়েছে। 4 দাগের অঙ্কে দেখো 1 নম্বর যে অঙ্কটা রয়েছে,
এই অঙ্কগুলো কিন্তু খুব গুছিয়ে তোমাকে লিখতে হবে। তা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে যারা নতুন আছো লাইক কমেন্ট শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করবে যে অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে। যদি কোনো অঙ্কে অসুবিধা থাকে সেটাও কমেন্ট সেকশানে জানিও। তারপর 4 দাগে একই প্রশ্নে রয়েছে 5% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা, তাহলে আসল কত? জানতে চেয়েছে আসলটা কত। দেখো আমি ধরে নিচ্ছি আসলটা হচ্ছে পি, ধরি আসল হচ্ছে পি টাকা। তাহলে বলো বেটা পি টাকার কত পার্সেন্ট রেটে বলেছে? 5%, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে বেটা বলেছে? এক্ষেত্রে 2 বছরে, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ। ভালো করে মাথায় রাখবে, চক্রবৃদ্ধি সুদ বলেছে, সমূল নয়। আমরা যে সূত্রটা জানি সেটা সমূল চক্রবৃদ্ধি। তা কি পেয়ে যাচ্ছি দেখো, সমূল চক্রবৃদ্ধি হলে কী হয়? পি ইন্টু 1 প্লাস আর বলতে এখানে রয়েছে 5/100 হোল টু দ্য পাওয়ার n বলতে 2 বছর। এটা আমরা কি পেলাম? সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদাসল। কিন্তু তোমাকে বইতে যেটা দেওয়া আছে 615 সুদ, তার সঙ্গে সমান করতে গেলে কি করব? এই সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা সুদ নির্ণয় করব, অর্থাৎ এখান থেকে আমাদের বাদ দিতে হবে বেটা পি মানে আসল। এটাকে একটু ক্যালকুলেশন করে নিই। যদি পি আমরা কমন নিই পেয়ে যাচ্ছি দেখো 1 প্লাস কাটাকুটি করলে 5 একে 5, 5 20 100, তাহলে 1/20 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 1। পি কমন নিয়ে নিয়েছি, তার জায়গায় 1 পড়ে থাকবে, সমান পি ইন্টু এটা কত পাবো? 20 একে 20 আর 1 যোগ করলে 21/20 এর হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে পেয়ে যাচ্ছি 21/20কে 2 বার গুণ করলে, 21কে 2 বার গুণ করলে 441, 20কে 2 বার গুণ করলে 400 মাইনাস 1 সমান দেখো পি ইন্টু বিয়োগ করলে 441 থেকে বাদ যাবে 400 একে 400 অর্থাৎ 41 পড়ে থাকবে আর নিচে থাকবে 400। এই যে টাকাটা সেটা কার সঙ্গে সমান? বলা আছে বইতে 615 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম প্রশ্নানুযায়ী এই যে সুদ পি ইন্টু 41/400 দেওয়া আছে 615। তাহলে পি সমান কত পাবো বেটা? 615। আর 41/400 সেটা উপারে গেলে কী হয়ে যাবে? 400/41। 41 দিয়ে কাটাকুটি করলে 41 একে আর 20 থাকবে আর 5 বললে 205 সমান 41 5-এ, তাহলে 15 4-এ 60 পেয়ে গেলাম আমরা 6000 টাকা। তাহলে সঠিক উত্তর 4 দাগে 1 হচ্ছে, যেটা আসল রয়েছে তার মানটা কত? 6000 টাকা। এবার আমরা 4 দাগে 2 অঙ্কটা দেখে নেব। কি রয়েছে? 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9 এবং বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত? তা দেখো 3 ব্যক্তির মূলধনের অনুপাত কত রয়েছে? 3 ব্যক্তির মূলধনের অনুপাত রয়েছে 4:7:9। এবার মোট লাভটা আমি যদি জেনে যাই তাহলে সেক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় যাই বলো প্রত্যেকের লাভ আমরা নির্ণয় করতে পারবো। তাই প্রথমেই আমরা ধরে নিচ্ছি যে মোট লাভ, ধরি মোট লাভ সমান x টাকা। তাহলে বলো যে তৃতীয় ব্যক্তির লাভ কত হবে, প্রথম ব্যক্তির লাভ কত হবে, সেটা কন্ডিশনে ইউজ করব। তাই এককালীন লিখে দিচ্ছি প্রশ্নানুযায়ী কী পাবো? তৃতীয় ব্যক্তির লাভ থেকে যদি আমি প্রথম ব্যক্তির লাভ বাদ দিই তাহলে কত পাবো? পেয়ে যাচ্ছি আমি 100 টাকা। এবার তৃতীয় ব্যক্তির লাভ কত হবে? দেখো টোটাল লাভ হচ্ছে x, তৃতীয় ব্যক্তির জন্য আসবে 9 বাই আনুপাতিক সমষ্টি 4 7 11 9 20 মাইনাস প্রথম ব্যক্তির লাভ কীভাবে পাবো? টোটাল লাভ আছে x ইন্টু প্রথম ব্যক্তির জন্য আসবে 4 আর আনুপাতিক সমষ্টি 20, এটা বলা আছে 100। ঠিক আছে, এবার এটাকে সলভ করব। দেখো ওপরে চলে আসছে 9x/20 4x/20 সমান 100, লসাগুটা চলে আসছে 20, ওপরে আসছে 9x - 4x সমান 100, তাহলে ওপরে চলে আসবে 5x সমান 20টা ভাগ আছে উপরে গেলে গুণ হবে 100 × 20। এবার 5 দিয়ে কাটাকুটি করতে পারি, 5 4 20, 4 আর 100 গুণ করলে 400। তাহলে আমরা মোট লাভটা কত পেয়ে যাচ্ছি? মোট লাভ হচ্ছে 400 টাকা। সেখান থেকে আমরা দ্বিতীয় ব্যক্তির লাভ অনায়াসে পাবো। অতএব দ্বিতীয় ব্যক্তির লাভ কত হবে? দেখো টোটাল লাভ x ইন্টু কত আসবে? দ্বিতীয় ব্যক্তির জন্য 7/20 টাকা। তাহলে x এর ভ্যালু কত রয়েছে? 400 ইন্টু 7/20, একটা 0 ক্যান্সেল হবে, 2
20 40, 20 সাথে 140 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম কি, যে দ্বিতীয় ব্যক্তির লাভ যেটা আমাদের জানতে চেয়েছে সেটা আসছে 140 টাকা। এবার 3 অঙ্কে আসবো। 3 অঙ্কে কি বলেছে? 3 অঙ্কে বলেছে একটা দ্বিঘাত সমীকরণ রয়েছে x² - 22x + 105 = 0। এই সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটার মান কত? তা যেহেতু এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে বেটা ফ্রম দ্য রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট সেখান থেকে আমরা কি পাবো? আমরা পেয়ে যাচ্ছি বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা সমান -b/a। মাইনাস বি বলতে এক্সের সঙ্গে যেটা রয়েছে -22/a বলতে কিছু নেই, মানে 1 রয়েছে, সমান 22, মাইনাস মাইনাসে প্লাস। আবার পেয়ে যাচ্ছি আলফা বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল c/a, c বলতে 105/a সমান 1 রয়েছে, সমান কত পেয়ে যাচ্ছি? 105। এবার আমাদের নির্ণয় করতে হবে আলফা মাইনাস বিটা। তাহলে আলফা মাইনাস বিটার যে একটা সূত্র রয়েছে, অল্টারনেট সূত্র, কি? আলফা মাইনাস বিটা হোল স্কয়ার। দেখো আলফা মাইনাস বিটার মান বার করতে হবে, সেখানে আলফা প্লাস বিটা, আলফা বিটা এই দুটো মান রয়েছে, তাকে কাজে লাগিয়ে তোমাকে নির্ণয় করতে হবে। সুতরাং এই সূত্রটা তোমাদের একটু স্মরণ করতে হবে যে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার সমান আলফা প্লাস বিটার হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। এবার মানগুলো বসিয়ে দিই। আলফা প্লাস বিটা সমান রয়েছে 22 তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা সমান রয়েছে 105। তাহলে 22 স্কোয়ার বলতে 484, দুইবার গুণ করবে 484 পেয়ে যাবে। 4 আর 105 গুণ করলে 420 সমান দেখো পেয়ে যাবে 64। তাহলে পেয়ে যাচ্ছি আলফা মাইনাস বিটা সমান স্কোয়ারটা এদিকে এলে √64 আর প্লাস মাইনাস সমান কত? +-8। এটাই হচ্ছে সঠিক উত্তর। এর একটা অল্টারনেট মেথড আছে, সেটা খুবই হেল্পফুল। তা দেখে নাও, এক্ষেত্রে অ্যানাদার মেথড বলে আমি যেটা করছি এটাও খুব সহজ পদ্ধতি। যাদের এটা কঠিন লাগবে তার জন্য এই পদ্ধতি তোমরা অবলম্বন করতে পারো, আর ভালো লাগলে অবশ্যই লাইক। তা দেখে নাও যে সমীকরণটা কি রয়েছে, x² - 22x + 105 = 0। এটাকে আমরা মিডিল টার্ম করব, মধ্যপদ বিশ্লেষণ। কি আসবে দেখে নাও, এটা আমরা পেয়ে যাব x² - 15x - 7x, এটা লিখতে পারি কি 7x + 105 = 0। মিডিল যে টার্মটা রয়েছে তাকে আমি বিশ্লেষণ করে দিলাম। এবার দেখো একটা x কমন আসবে, x কমন নিলে x - 15, এটা -7 কমন নিলে x - 15 = 0। এটা তোমাদের জানাই আছে, তাই একটু হাত চালাতে হবে। x - 15 আমি কমন নিলাম, এখানে পড়ে থাকছে দেখো x আর এখানে -7, তাহলে x - 7 = 0। দুটি সংখ্যা গুণফল 0, তাহলে হয় এটা 0 নাহলে ওটা 0। তাহলে চলে আসছে x - 15 = 0 অথবা x - 7 = 0। তাহলে পেয়ে যাচ্ছি x = 15 আর এখানে পেয়ে যাচ্ছি x = 7। এবার আলফা বিটা কোনোটা তো আমার জানা নেই, তুমি যদি এটাকে আলফা ধরো এটা বিটা হবে, আর এটা যদি বিটা ধরো এটা আলফা চলে আসবে। তাহলে যদি আলফা সমান 15 আর বিটা সমান 7 হয়, তবে আমরা কি পেয়ে যাব? আলফা মাইনাস বিটা সমান 15 - 7 সমান 8। আবার যদি আমরা আলফা ধরে নিই 7 আর বিটা ধরে নিই 15, তাহলে আলফা মাইনাস বিটা পেয়ে যাব 7 - 15 সমান -8। তাহলে দুটো কেস আসতে পারে অ্যাকচুয়াল, তাহলে আসবে কি? একসঙ্গে লিখতে গেলে কি হবে? একসঙ্গে লিখতে গেলে এটাই লিখবো যে আলফা মাইনাস বিটা সমান +-8, হয় +8 আর হচ্ছে নাহলে আমরা পেয়ে যাব -8। ঠিক আছে, এটাও তোমরা করতে পারো, এটাও সেম। হ্যাঁ, এরকম করতে পারো, এটাও করলে তোমাদের কিন্তু নম্বর তোমরা ফুল পাবে। ঠিক আছে, এবার আমরা 4 দাগের 4 অঙ্কটা দেখে নেব কি রয়েছে। দেখো দেওয়া আছে 3x - 5y / 3x + 5y = 1/2। জানতে চেয়েছে এই ভ্যালুটা, যে 3x² - 5y² / 3x² + 5y²। তাহলে আমাদের প্রথমে টার্গেট থাকবে x বা y একটা রিলেশন আনা, এক্সকে হয় ওয়াইতে বা ওয়াইকে এক্সে নিয়ে যাব, একটা সম্পর্ক আনবো। তা দেখো যে সম্পর্কটা প্রথমে দেওয়া আছে তাকে সলভ করি। ক্রস মাল্টিপ্লিকেশান করব, ক্রস মাল্টিপ্লিকেশান অর্থাৎ কোনাকুনি। 2-এর সঙ্গে এটা গুণ করলে 2 × 3 = 6, 2 × 5 = 10y। এদিকে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে 3x + 5y। এক্সগুলোকে একদিকে আনি, এখানে রয়েছে 6x আর +3xটা হয়ে যাবে -3x, +5y -10yটা হয়ে যাবে +10y। তাহলে পেয়ে যাচ্ছি দেখো 6টা থেকে 3টে যাওয়া মানে 3x, আর এদিকে 10 আর 5 যোগ করলে 15y। যদি 3 দিয়ে ভাগ করি আমি পেয়ে যাবো x = 5y। 3 দিয়ে ভাগ করলাম,
তাহলে এক্স ইকাল টু কী পেয়ে যাচ্ছি 5y। এবার এই ভ্যালুটা ওখানে বসাবো, বসিয়ে মানটা বার করবো। কী রয়েছে দেখো 3x², এক্স বলতে কি 5y তার হোল স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3 ইন্টু x² বলতে 5y এর হোল স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। কী আসছে দেখো, প্রথমে এখানে পেয়ে যাচ্ছি 5 স্কোয়ার বলতে 25, 3 গুণ করলে 75, সেখান থেকে 5টা বাদ যাবে, তার মানে পড়ে থাকবে 70y স্কোয়ার। আর নিচে কি আসছে, নিচে কিন্তু 5 আর বিয়োগ হবে না, যোগ হবে, তার মানে অ্যাকচুয়ালি 80 আসবে। একবার দেখে নাও কী হবে, 5 স্কোয়ার বলতে 25, 3 75 আর 5 যোগ করলে কী পেয়ে যাবো 80, অর্থাৎ 80y এর স্কোয়ার। তার মানে দেখো y স্কোয়ার ক্যান্সেল হলো, 0 0 ক্যান্সেল হলো, পড়ে থাকছে 7/8। এটাই হচ্ছে সঠিক উত্তর বেটা। এবার আমরা দেখে নেব 4 দাগের 5 অঙ্ক। তা 4 দাগের 5 অঙ্কটা যাওয়ার আগে আমি রিকোয়েস্ট করব, যারা যারা 1 নম্বর স্কুলটা দেখোনি এখনও একবার দেখে নেবে, কেন ওখানেও সেম অঙ্ক রয়েছে, ঠিক আছে। তবুও আমি যেহেতু অঙ্ক এসছে আর সেটাকে নেগলেক্ট করছি না, তোমাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখে নাও কী রয়েছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, তার এসি ও বিডি যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। একটা অ্যাঙ্গেল দেওয়া আছে এপিবি 80 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে কোণ এওবি প্লাস সিওডির মান কত। আগে ছবিটা ভালো করে বোঝো, এক্ষেত্রে ছবিটাই মেন। একটা বৃত্ত রয়েছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, তার এবি ও সিডি, এসি ও বিডি দুটি জ্যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তাই এইভাবে জ্যাটা নিচ্ছি এসি আর এদিকে নিচ্ছি বিডি, এ সি বিডি দুটি জ্যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। কোন বিন্দুতে? পি বিন্দুতে। আচ্ছা পিটা এই দিকে লিখি, কোথায় ছেদ করেছে বেটা? পি বিন্দুতে ছেদ করেছে। কি জানতে চেয়েছে এবার? জানতে চেয়েছে এ ও বি প্লাস সিওডি, এ ও বি প্লাস সিওডি এর ভ্যালু কত, যেখানে তোমাদের দেওয়া আছে কোণ এপিবি সমান 80 ডিগ্রি, দেওয়া আছে কোণ এপিবি সমান 80 ডিগ্রি। আগের অঙ্কে মনে হয় এটা ছিল 40 ডিগ্রি। তাই এবার কি করব? দেখো করব অনেক কিছু, কিন্তু এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে করব বি আর সিকে যুক্ত করে দাও, ঠিক আছে। বিসিকে যুক্ত করলাম আর এ ও বি ও সি ও ডি এইগুলোকে যুক্ত করলাম, ঠিক আছে। ছবিটা একটু ভালো করে বুঝবে, হ্যাঁ। কি আসছে, যেগুলো যুক্ত করেছি সেগুলো একটু লিখে দিলে বেটার হয়। কি কি যুক্ত করেছি? ও এ, ও বি, ও সি, ও ডি, আর কি যোগ করেছি? বি কমা সি যুক্ত করা হলো, ঠিক আছে। এবার দুটো বৃত্তচাপ নেব, এটা তোমরা অতি অবশ্যই মনে রাখবে। একটা বৃত্তচাপ নেব এবি বৃত্তচাপ আর একটা বৃত্তচাপ দেবো সিডি, ঠিক আছে। প্রথমে এবি বৃত্তচাপটা কি পাচ্ছি দেখো, এবি বৃত্তচাপের ক্ষেত্রে, বৃত্তচাপের ক্ষেত্রে দেখো কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ, এই তো মেটার। কেন্দ্রস্থ কোণ কোনটা হবে? দেখো কেন্দ্রে যে কোণটা করেছি ওতে এ ও বি, আর বৃত্তস্থ কোণ কোনটা নেব? বৃত্তস্থ কোণ নিচ্ছি এ সি বি। কোনটা নিচ্ছি? এ সি বি। তাহলে আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, যদি ঘুরিয়ে বলি বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এক্ষেত্রে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কি পেয়ে যাব? দেখো কোণ এ সি বি, কোণ এ সি বি সমান হাফ হবে কার? কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, কোণ এ ও বি। এবার একটু কাজ করে নিই, যে এ সি বি তাকে আমরা এই যে ছোট ত্রিভুজটা দেখতে পাচ্ছ না, ওই ত্রিভুজের মধ্যে অ্যাঙ্গেলটাকে ঢুকিয়ে দেবো। কীভাবে? তাই এ সি বি যা হবে নিঃসন্দেহে তুমি বলতে পারবে যে পি সি বি একই হবে, তাই তো। তাহলে আমরা কি লিখলাম? এর পরিবর্তে লিখছি পি সি বি, আর ডান দিকে যা আছে থাক হাফ এ ও বি, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। একই রকমভাবে এবার একটা বৃত্তচাপ কনসিডার করবো সিডি বৃত্তচাপ। তাহলে কি পেয়ে যাচ্ছি? সিডি বৃত্তচাপের ক্ষেত্রে, তা দেখো বৃত্তস্থ কোণ কি আসবে? বৃত্তস্থ কোণ একটু লিখে দিই, বৃত্তস্থ কোণ কোনটা আসছে? এই যে সিডি বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ দেখো বৃত্তের উপরে যেটা রয়েছে, কোনটা নিতে পারি এটা? দেখো ডি বি সি, এটা নিতে পারি। অ্যাঙ্গেল
ডিবিসি সেটা হাফ অফ কেন্দ্রস্থ কোণ কী হবে না এই বৃত্তচাপের উপর দেখো ডিওসি, কোণ ডিওসি, বা এটাকে লিখতে পারি সিওডি, যেহেতু এক্ষেত্রে সিওডি আছে পরের লাইনে ওটা আমি করে দিচ্ছি। তাহলে পেয়ে যাচ্ছি ডিবিসি, ডিবিসিকে ওই ত্রিভুজের মধ্যে ঢোকাবো, ছোট যে ত্রিভুজটা রয়েছে ডিবিসি কোণটা দেখো ডিবিসি, সেটাকে আমরা ছোট করলে কি আসবে, কোণের মানটা একই থাকবে, বাহুটাকে ছোট করে দেবো, পিবিসি লিখতে পারি এটা। তাহলে তাই করব, কি আসছে কোণ পিবিসি হয়ে গেল। আর এদিকে এটা একটু ঘুরিয়ে লিখে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে, অ্যাঙ্গেল সিওডি, এটা পেয়ে গেলাম 2 নম্বর। এবার 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই কি বেটা, যে যদি আমরা যোগ করি 1 ও 2 থেকে যদি আমরা যোগ করি কি পেয়ে যাব, হাফ অ্যাঙ্গেল এওবি প্লাস হাফ অ্যাঙ্গেল সিওডি, মানে ডান দিকে কাজটা আগে করে নিচ্ছি, বাম দিকে কি থাকছে অ্যাঙ্গেল পিসিবি প্লাস অ্যাঙ্গেল পিবিসি, বা এখান থেকে হাফটা কমন নিয়ে নিই, কোণ এওবি প্লাস কোণ সিওডি। এবার এটা দেখে বলো যে পিসিবি অ্যাঙ্গেলটা একটু দেখাই, পিসিবি আর পিবিসি এই যে দুটো কোণ সেটা সমষ্টি কার সঙ্গে আমরা সমান লিখতে পারি, দেখো সমান লেখা একটা জায়গা করে দিয়েছে এপিবি, এই যে কোণটা এই কোণটা দেওয়া আছে কত 80 ডিগ্রি। আবার এই কোণটা কিভাবে তৈরি হয়েছে না এই যে সিপি বা পিসি বাহুটাকে বর্ধিত করার ফলে কি উৎপন্ন হয়েছে বহিস্থ কোণ। আমরা কি জানি যে একটা ত্রিভুজে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করি যে বহিস্থ কোণ হবে তার বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সমান, তাহলে এই যে বহিস্থ কোণ অর্থাৎ এপিবি সেটা কার সঙ্গে সমান হবে, এই যে দুটো কোণ যেটা দাগ দেওয়া আছে সেই দুটো কোণের সমষ্টি সমান। তাহলে আমরা এই যে দুটো কোণ রয়েছে অন্তস্থ কোণ তাদের সমষ্টিকে কিসে রিপ্লেস করতে পারি, বহিস্থ কোণ, সেটা কি অ্যাঙ্গেল এপিবি। যেহেতু কি লিখব, ত্রিভুজ পিবিসি এর বহিস্থ কোণকে বেটা বহিস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল এপিবি, ঠিক আছে। এবার হয়ে গেছে অঙ্ক, বা কোণ এওবি প্লাস কোণ সিওডি যেটা জানতে চেয়েছে 2 দিয়ে গুণ হবে পারে 2APB সমান 2 ইন্টু এটার মান দেওয়া আছে 80 ডিগ্রি সমান 160 ডিগ্রি, ঠিক আছে। খুব সুন্দর কনসেপ্টে একটা অঙ্ক, যেখানে যা লজিক ছিল সব বুঝিয়ে দিয়েছি। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট এবং নতুন হলে সাবস্ক্রাইব করো। তা চলো এর পরের অঙ্কে এবার যাব। এবার আমরা 4-এর দাগের 6-এর অঙ্কটা দেখে নেব। ছবিটা তোমাদের বোর্ডে আঁকা আছে। এখানে চেয়েছে অ্যাঙ্গেল বিইডি এর মান কত, বিইডি সমান কত। আর একটু বলে দিই, এ কোণটা 50 ডিগ্রি, ও কোণটা রয়েছে 140 ডিগ্রি, এবি হচ্ছে বৃত্তের ব্যাস। এবার এক্ষেত্রে এই বিইডি অর্থাৎ এই কোণটা নির্ণয় করতে হবে, তার জন্য একটু ড্র করতে হবে এক্সট্রা। কি ড্র করছি, যে বি আর ডিকে যুক্ত করে দিচ্ছি, তবেই আমরা বৃত্তস্থ চতুর্ভুজ পাবো এবং তার কনসেপ্ট কাজে লাগাতে পারবো। বি ও ডি বিন্দু দুটি যোগ করা হলো, বিন্দু দুটি যুক্ত করা হলো। তাহলে আমরা চতুর্ভুজ এ বি ডি সি পেয়ে যাচ্ছি বৃত্তস্থ চতুর্ভুজ। অতএব বৃত্তস্থ চতুর্ভুজ এ বি ডি সি এর এই কোণটা নির্ণয় করব আগে। কোন কোণটা দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের নির্ণয় করব এই কোণটা অর্থাৎ বহিস্থ কোণ। বহিস্থ কোণ কী হবে দেখো, বহিস্থ কোণ কোনটা, কোণ হচ্ছে বিডিই, কোণ বিডিই। এবার এখানে একটা সূত্র বা উপপাদ্য বা স্টেটমেন্ট ইউজ করব, যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ তার যদি কোনো একটা বাহুকে বর্ধিত করা হয়, সেই যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে তার বিপরীত অন্তস্থ কোণের সমান। তাহলে এই কোণটা বিপরীত অন্তস্থ কোণ কি 50 ডিগ্রি, তার সঙ্গে সমান হবে। তার মানে এই কোণটা আমি পেয়ে যাচ্ছি 50 ডিগ্রি। তাহলে বিডিই এই কোণটা হয়ে যাচ্ছে দেখো 50 ডিগ্রি, ঠিক আছে। এবার একটা কাজ করব, যে এই বি কোণটা অর্থাৎ ও বিডি এর মানটা নির্ণয় করব। যেহেতু কোণ এ ও ডি 140 ডিগ্রি, তাহলে বেটা বলো এখান থেকে কাজে লাগিয়ে অ্যাঙ্গেল বিওডি কত হবে। বিওডি বলতে এই কোণটা কত হবে, তাহলে টোটালটা যদি যোগ করি 180, তার মধ্যে এটা যদি 140 হয়, এটা অবশ্যই কত হবে 40 ডিগ্রি হবে। তার মানে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান 40 ডিগ্রি।
এবার আমরা পেয়ে যাচ্ছি ত্রিভুজ ও ডিবি। ত্রিভুজ ও ডিবি এর দুটি বাহু সমান, দেখো ও থেকে বি যা, ও থেকে ডি তা, ও বি সমান ও ডি। কারণ কি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দুটো বাহু সমান, ও বি আর ও ডি সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে এবং সেটা কত হয়ে যাবে দেখো, যে অতএব কোণ ও বি ডি সমান কোণ ও ডি বি কত পেয়ে যাব, তিনটে কোণের সমষ্টি 180, তার মধ্যে একটা কোণ 40, তাহলে 180 থেকে 40 ডিগ্রি বাদ দাও, যা থাকবে সমান 2 ভাগে ভাগ, সমান দেখো 140 ডিগ্রি বাই 2 সমান 70 ডিগ্রি। তাহলে এটা পেয়ে গেলাম কত, 70 ডিগ্রি। এবার কোন কনসেপ্টে পাবো, দেখো ত্রিভুজ বিডিই এর যদি বহিস্থ কোণ আমরা ট্রিট করি, যদি বহিস্থ কোণ আমরা কাকে ট্রিট করব, এই কোণটাকে, যে কোণ ডিবিই, সেটা কি পাবো না, তার বিপরীত অন্তস্থ কোণ, আচ্ছা ডিবিই নয় ডিবিও, এখানে একটু মিস্টেক হয়েছে, ডিবিও এই যে বহিস্থ কোণ, তার বিপরীত অন্তস্থ কোণ বলতে এই 50 ডিগ্রি আর এই কোণটা সমান কি হবে, বিডিই প্লাস কোণ বিইডি। তাহলে কি পেয়ে যাচ্ছি, ডিবিও এর ভ্যালুটা কত, 70 ডিগ্রি সমান কোণ বিডিই অলরেডি পেয়ে গেছি 50 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বিইডি। তাহলে অ্যাঙ্গেল বিইডি বেটা কত পেয়ে যাচ্ছি, দেখো 50টায় পাই গেলে মাইনাস হবে, 70 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি সমান 20 ডিগ্রি। ঠিক আছে, খুব সুন্দর একটা অঙ্ক, অনেক কনসেপচুয়াল অঙ্ক। ঠিক আছে, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট বিইডি কত পেয়ে গেলাম, 20 ডিগ্রি। এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। এবার আমরা 4 দাগের 7 অঙ্কে যাব। কি রয়েছে দেখো, আর কস থিটা ইকুয়াল টু 2√3, আর সাইন থিটা ইকুয়াল টু 2। আমাদের নির্ণয় করতে হবে আর এবং থিটার মান। তাহলে কি করে করব যে এই যে সমীকরণটা দুটো রয়েছে তার মধ্যে ভাগ করব, কোনটা থেকে কোনটা ভাগ, যেটা খুশি করতে পারো। আমি করছি দ্বিতীয়টাকে ভাগ করব প্রথমটা দিয়ে, তার মানে কি পেয়ে যাব, আর সাইন থিটা বাম দিকে আছে, এর বাম দিকে রয়েছে আর কস থিটা ইকুয়াল টু, এর ডান দিকে রয়েছে 2 আর এর ডান দিকে 2√3। সমীকরণে ভাগ করলে কিন্তু বাম দিকে ভাগ বাম দিক আর ডান দিকে ভাগ ডান দিক করতে হবে, বা যে কোনো একটা সাইড তুমি করতে পারো, অপর সাইডের সঙ্গে কোনো সম্পর্ক নেই যদিও। এবার দেখো আর ক্যান্সেল হলো, তাহলে সাইন বাই কস সমান ট্যান থিটা, এখানে দেখো 2 ক্যান্সেল হলে 1/√3, সেটা আবার আমরা জানি ট্যান 30 ডিগ্রি। তাহলে দুদিক থেকে ট্যান যদি চলে যায়, থিটা সমান আমরা পেয়ে যাব 30 ডিগ্রি। এবার এই থিটার মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আর এই মানটা পেয়ে যাবে। আমি বসাচ্ছি 2 নম্বর যে সমীকরণটা রয়েছে, আর সাইন থিটা ইকুয়াল টু 2। যেহেতু আর সাইন থিটা ইকুয়াল টু 2, বা আর সাইন থিটা বলতে সাইন 30 ডিগ্রি সমান 2, বা আর সাইন 30 মান জানি হাফ সমান 2, পেয়ে যাচ্ছি আর ইকুয়াল টু 2টা গুণ হলে 2 2 4। তাহলে আমাদের যেটা দরকার, থিটা সমান 30 ডিগ্রি আর ইকুয়াল টু 4, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা দেখে নেব 8এর অঙ্ক। 8এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং কনসেপচুয়াল অঙ্ক। তো দেখে নাও কি রয়েছে, 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 কস স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান কত। প্রথমে এটাকে আমরা গুছিয়ে নেব, কীভাবে, সাইন আর কসের সূত্র ইউজ করে যতটা সম্ভব গুছিয়ে নিই। দেখো দুটো সাইন স্কয়ার থিটা আছে, তাহলে আমরা যদি সূত্রে ইউজ করতে যাই, সাইন স্কয়ারের সঙ্গে কী লাগবে, কস স্কয়ার দুটো লাগবে, এখানে রয়েছে 3টে, তো এটাকে একটু ছাড়িয়ে নিই। ছাড়িয়ে নিলে কী পাবো, দেখো 2 সাইন স্কয়ার থিটা, 3টে ছিল আমি আলাদা করছি, 2 কস স্কয়ার থিটা আর একটা কস স্কয়ার থিটাতে। তাহলে এখান থেকে 2 কমন নিলে পেয়ে যাব সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, আর উপরে পড়ে আছে কস স্কয়ার থিটা। তা তোমরা সবাই জানো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কী হয়, 1। তাহলে 2 × 1 সমান পেয়ে যাব 2, আর এদিকে পড়ে থাকছে কস স্কয়ার থিটা। এবার বেটা এটা দেখে বলো যে এই মানটাকে ছোট করতে গেলে 2 কিন্তু তোমার হাতে নেই, 2 তো 2ই হবে, কস স্কয়ার থিটা এটা তোমার হাতে আছে। এটা মান যত ছোট করতে পারবে ততই কিন্তু টোটাল ভ্যালুটা ছোট হয়ে যাবে। এবার একটু কসের রেঞ্জ বলি, কস থিটার রেঞ্জ হচ্ছে -1 থেকে বড় বা সমান, আর 1 থেকে ছোট বা 1 সমান। ঠিক আছে, এটা তো কসের রেঞ্জ। আর যদি স্কোয়ার করি, স্কোয়ারের তো কোনো নেগেটিভ টার্ম হয় না, কি হয়,
জিরো বা জিরোর থেকে বড়, তাহলে একই রকম আসবে কি কস স্কোয়ার থিটা গ্রেটার ইকুয়াল টু জিরো, হয় শূন্য বা শূন্য থেকে বড় হবে। তাহলে সব থেকে ছোটো মান কত আসছে বেটা, জিরো আসছে, জিরো থেকে শুরু। আর নচেত তুমি যদি তোমাদের বইতে যে ছকটা করে দেওয়া আছে পাঠ্যপুস্তকে, সেখানে দেখবে কসের ভ্যালুটা হচ্ছে জিরো আর হচ্ছে ওয়ান। তাহলে সব থেকে ছোটো কি, কারণ জিরো আর ওয়ানের মধ্যে লাই করে কি আছে, জিরো ওয়ান, 1/√2, √3/2, 1, তার মধ্যে সব থেকে ছোটো হচ্ছে জিরো। তাহলে যেহেতু সর্বনিম্ন মান আমরা নির্ণয় করছি, এই কস স্কয়ার থিটার সর্বনিম্ন মানটা আমরা নেব, সেটা কত থাকবে, জিরো থেকে শুরু, তার মানে জিরোটা হচ্ছে সর্বনিম্ন মান। তাহলে আমরা কি পেয়ে যাব, যেহেতু কস স্কোয়ার থিটা গ্রেটার ইকুয়াল টু জিরো, তার মানে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান কত হবে, 2 + 0 সমান 2। জিরো বলতে কস স্কয়ার থিটার ভ্যালুটা জিরো বসালাম, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে 4 দাগের 9 অঙ্কে যাব। 4 দাগের 9 অঙ্কে কী রয়েছে এটা দেখে নাও। একটি সমকোণী চৌপল রয়েছে, তার আয়তন 432 ঘনসেমি। এবার এটাকে গলিয়ে তুমি দুটি সমান আয়তনের ঘনক তৈরি করলে, তাহলে প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে। দেখো তুমি সমকোণী চৌপল ছিল একটা, তাকে গলিয়ে যখন দুটো সমান আয়তনের ঘনক বানাবে, তাহলে তাদের আয়তনটা কত হবে, নিশ্চিত 432-এর অর্ধেক হবে। তাহলে কি পেয়ে যাচ্ছি, যে ঘনকের আয়তন কি পেয়ে যাব, দুটো যেহেতু ঘনক 432/2 ঘনসেমি। কেন, সমকোণী চৌপলটা ছিল 432, তাকে সমান দুভাগে ভাগ করেছি, সমান আয়তনের দুটো ঘনক, তাহলে প্রতিটা ঘনকের আয়তন চলে আসে 432কে 2 দিয়ে ভাগ করলে 216 ঘনসেমি। এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে 6 কিউব ঘনসেমি। তাহলে বলো যে কার কিউব লিখলাম, 6 কিউব। ঘনকের আয়তনের সূত্র কি, যে বাহুর কিউব, তাহলে বাহুটা কত চলে আসছে বেটা, বাহুটা নিশ্চিত 6 আসছে, কারণ তার কিউব তো 216, তাই না। এবার আমাদের এখানে চেয়েছে কি প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাহলে খুব সহজেই পেয়ে গেলাম যে অতএব প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ঘনসেমি থেকে আসবে সেন্টিমিটার। এবার আমরা 10 অঙ্কে যাব। 10 অঙ্কে কি বলেছে, 4 দাগের 10 অঙ্কে বলেছে যে একটি ঘনক এবং এর অন্তর্নিহিত বৃহত্তম গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত। কি বলেছে, একটি ঘনক রয়েছে আর তার ভেতরে রয়েছে সবথেকে বড় গোলক, তাদের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল। দেখো ছবিটা যদি আঁকি, একটা ঘনক রয়েছে এই রকম, তার মধ্যে যে সবথেকে বড় গোলকটা রয়েছে, সেই গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত। তা প্রথমে আমি ধরে নিচ্ছি, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য 2a একক। কেন এ ধরলাম না সেটাও ব্যাখ্যা দিচ্ছি। দেখো গোলকটার ব্যাস কত হবে, বাহু যা আছে ঘনকের, তাহলে এটাও 2a, তাহলে ব্যাসার্ধ কত হবে, a হবে। এই সুবিধার জন্য আমি নিলাম 2a। তাহলে বলো গোলকের ব্যাসার্ধ আমি পেয়ে যাচ্ছি 2a/2 একক সমান a একক। কি জানতে চেয়েছে, তাদের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে দেখো ঘনকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত আমি এখানে লিখে দিচ্ছি, নির্ণেয় অনুপাত। দেখো ঘনকের 6টা তল, তো তার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি হয়, 6 × বাহু স্কয়ার। তাহলে 6 × বাহু রয়েছে, দেখো বাহু রয়েছে 2a এর হোল স্কয়ার ইস 2। গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি হয়, বক্রতলে 4π ব্যাসার্ধের স্কয়ার, তাহলে পেয়ে যাব 4π ব্যাসার্ধ বলতে এর হোল স্কয়ার। পেয়ে যাচ্ছি দেখো 6 2 স্কয়ার বলে 4 a স্কয়ার ইস টু 4π a স্কয়ার। কি ক্যান্সেল হচ্ছে, 4 ক্যান্সেল হলো, a স্কয়ার ক্যান্সেল হলো, আর পড়ে আছে 6/π বলতে 22 7, 22 নিচে থাকলো আর 7টা উপরে, 2 3 6, 2 11 22, পেয়ে যাচ্ছে 7 3 21/11, অনুপাতে লিখলে 21:11। এটাই হচ্ছে সঠিক উত্তর বেটা। এবার আমরা 4 দাগের 11 অঙ্কে চলে এসেছি। কি রয়েছে, সামেশন xi - 5 = 10। জানতে চেয়েছে এক্স বার কত, এক্স বার বলতে গড়, এক্স বার গড়, সে সূত্রটা তোমরা কি জানো, সূত্রটা তোমরা জানো সামেশন xi বাই কতগুলো পদ রয়েছে। এক্ষেত্রে দেখো i = 1 থেকে 20, কটা টার্ম রয়েছে, 20টা টার্ম। অবশ্য সামেশনটা i = 1 to 20 হবে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে সামেশন xi ভ্যালুটা। কিভাবে পাবো, দেখো এটাকে আমরা একটু ভেঙে দিচ্ছি। সামেশন xi - 5, যদি i = 1 নিই আসবে কি x1 - 5,
কী আসবে x1 মাইনাস 5। যদি i ইকুয়াল টু 2 নিই তাহলে x2 মাইনাস 5, i ইকুয়াল টু 3 নিলে x3 মাইনাস 5। তাহলে প্রত্যেকটার জন্য কিন্তু -5 আসছে। তাহলে কতবার আসবে? 20 বার আসবে, কারণ i ইকুয়াল টু 1 থেকে 20। তাহলে আমরা পেয়ে যাচ্ছি সামেশান i ইকুয়াল টু 1 টু 20xi, আর 5 আসবে 20 বার, বলতে -5 সমান পেয়ে যাচ্ছি 10। তার মানে সামেশান xi i ইকুয়াল টু 1 টু 20, দেখো 20 5 100 উপরে গেলে যোগ হয়ে যাবে 100, আর 10 যোগ করলে 110। এবার এই ভ্যালুটা ওখানে বসিয়ে দেবো। কত আসছে? ওপরে 110 আর নিচে 20, একটা জিরো ক্যান্সেল হলে 11/2 সমান 5.5। এটাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবার আমরা হচ্ছে পরের অঙ্কে যাব। 12 অঙ্কের শেষ অঙ্ক কি এসছে দেখো। 12 অঙ্কে এসছে x প্লাস √x² মাইনাস 9 সমান রয়েছে কত? রয়েছে 18। জানতে চেয়েছে x মাইনাস √x² মাইনাস 9 সমান কত। তা ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি এটার ভ্যালু k। এবার দেখো এর ঠিক অনুবন্ধী না, এখানে প্লাস আছে এখানে মাইনাস, তাহলে অনুবন্ধী থাকলে গুণ করলে আমরা সুবিধা পাবো। সেই কারণে এই দুটোকে আমরা গুণ করছি। গুণ করলে কি পাবো? x প্লাস √x² মাইনাস 9 ইন্টু এর বাম দিকে রয়েছে x মাইনাস √x² মাইনাস 9, আর ডান দিকে কি রয়েছে? এ রয়েছে 18 আর ওর রয়েছে k 18 এবার দেখো এটা পড়ছে কি a প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেটে পড়ে যাবে। a বলতে হচ্ছে x তার স্কোয়ার, আর b বলতে √x² মাইনাস 9 তার স্কোয়ার সমান 18k। এবার এটা দেখো কী আসছে? x² √ আর স্কোয়ার ক্যান্সেল হলে -x², মাইনাস মাইনাসে প্লাস 9 সমান 18k। তাহলে x² ক্যান্সেল হলো, কি পড়ে থাকছে? k সমান 9/18 সমান 1/2। তাহলে সঠিক উত্তর কত হচ্ছে? k এর মান চলে আসছে 1/2। তাহলে এই পর্বে আমরা কি দেখলাম? আজকের যে 3 নম্বর স্কুল ছিল তোমাদের, কী ছিল স্কুলের নাম? যাদবপুর বিদ্যাপীঠ। তার যে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন ছিল তার ডিটেলস এবং নিখুঁত সমাধান তোমরা পেলে। আশা করি এটা তোমাদের কাছে খুবই হেল্পফুল এবং তোমাদের মাধ্যমিক 2026 পরীক্ষার অঙ্কের প্রিপারেশনের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তা অবশ্যই বলবো, যারা নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে যুক্ত হয়ে যাও। আর ভিডিওটা কেমন লাগে কমেন্ট বক্সে তোমাদের জানিও। তোমাদের ভালোবাসাটা ওই কমেন্ট বক্সেই প্রকাশ পাক, আর তোমাদের কাছ থেকে যত বেশি ভালোবাসা পাবো তত আমার উৎসাহ বাড়বে এবং নতুন নতুন কন্টেন্ট আরও তোমাদের সামনে নিয়ে আমি হাজির হব। তা সবার প্রিপারেশান ভালো চলছে এটা ধরে নেবো, বিশেষ করে অঙ্কের প্রিপারেশান, কারণ যেখানে আমি পাই টু পাই তোমাদের সলিউশান দিয়ে চলেছি এবং সম্পূর্ণ ফ্রিতে, যেখানে প্রায় সমস্ত কিছু কন্টেন্টগুলো তোমাদের পেড ব্যাচের মধ্যে নিতে হচ্ছে বা কোনো কস্টের বিনিময়ে আমি সেখানে উইথাউট কস্ট সম্পূর্ণ ফ্রিতে তোমাদের একটা পর একটা কন্টেন্ট দিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে দেব। তাই একটু হেল্পফুল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তা আজকে আর বেশি কিছু বলছি না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। তা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমি স্কুল 4 নিয়ে হাজির হব, একই রূপে এবং একই রকম ডিটেলস সমাধান নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।